আমার নাম মিতু। আপনারা সবাই কেমন আছেন? আজকে যে গল্পটা আমি আপনাদের শোনাব সেটা আমার নিজের জীবনের। বিশ্বাস করুন, জীবনের এমন কিছু মোড় থাকে যেখানে ভুল ঠিকের পার্থক্যটা বোঝার ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা শুরু হয়েছিল একটা অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে, আমার দুলাভাইয়ের অতিরিক্ত কেয়ারিং স্বভাবের আড়ালে। গল্পটা শোনার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। যদি গল্পটা আপনাদের মনে দাগ কাটে, যদি মনে হয় এমন ঘটনা সমাজের প্রতিটা সাধারণ পরিবারে নীরবে ঘটে চলেছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহ পেলে আমরা এমন আরও অনেক না বলা গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারব। চলুন আর দেরি না করে আমার জীবনের সেই কঠিন অধ্যায়টা শুরু করি। তখন আমার বয়সটা ছিল ২১ পেরোনো, সবে কলেজের গণ্ডি পেরিয়েছি। স্বপ্ন দেখতাম একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু আমাদের পরিবারের পরিস্থিতি হঠাৎ করেই খারাপ হয়ে গেল। বাবা ছোট একটা ব্যবসা চালাতেন, তাতে লস হওয়ায় আমরা কার্যত নিঃস্ব হয়ে পড়লাম। স্বপ্নগুলো ভেঙে যেন চুরমার হয়ে যাচ্ছিল। আমার বড় আপু রিনা বিয়ে হয়েছিল বছর ৫ আগে। তার স্বামী মানে আমার দুলাভাই রাজীব একটা ভালো কোম্পানিতে চাকরি করেন। সচ্ছল পরিবার বলতে যা বোঝায় আর কি। যখন আমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হল, তখন আপু আর দুলাভাই মিলে সিদ্ধান্ত নিলেন আমি আপাতত কিছুদিন তাদের ফ্ল্যাটেই এসে থাকি। রাজীব দুলাভাই বললেন, মিতু, তুমি এখন পড়াশোনাটা চালিয়ে যাও, তোমার খরচ আমি দেখব। তোমার আপুর কাছে থাকা মানে আমার কাছে থাকা, এসব নিয়ে ভাবতে হবে না। তার কথায় যেন আকাশের চাঁদ হাতে পেলাম। আমার দুলাভাইয়ের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মন ভরে উঠল। আমি মনে করলাম ঈশ্বর যেন দেবদূতের মতো তাকে আমার জন্য পাঠিয়েছেন। দুলাভাইয়ের ফ্ল্যাটে আমার জীবন শুরু হল। আপু রিনা একটা পার্ট টাইম চাকরি করত, আর দুলাভাইও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিসে থাকতেন। ফলে দিনের একটা বড় অংশ আমাকে একা কাটাতে হতো। প্রথমে দিনগুলো ভালোই কাটছিল। আমি সকাল বিকেল মন দিয়ে পড়তাম, আর দুলাভাই অফিস থেকে ফিরলে আপু আর আমি মিলে হাসি তামাশার মধ্যে দিয়ে রাতের খাবার শেষ করতাম। সবটাই ছিল খুব স্বাভাবিক আর আটপৌড়ে। কিন্তু ধীরে ধীরে সেই স্বাভাবিক ছন্দে কেমন যেন একটা অস্বাভাবিক সুর বাজতে শুরু করল। রাজীব দুলাভাই খুব খুঁতখুঁতে প্রকৃতির মানুষ ছিলেন। আপু কাজে বা সংসারের দিকে একটু কম মনোযোগ দিলেই তিনি রেগে যেতেন। আপু কাজের চাপে ক্লান্ত হয়ে ফিরত, ফলে রান্না-বান্না বা ঘর গোছানোর দিকে তার মনোযোগ কম থাকত। একদিন রাতে আপু আর দুলাভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া হল। আপু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। আমি নিজের ঘরে বসে সব শুনছিলাম। মনটা খারাপ হয়ে গেল। পরদিন সকালে আপু মুখ গোমড়া করে অফিসে চলে গেল। দুলাভাইও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলেন। আমি দেখলাম তার মুখে কেমন যেন একটা ক্লান্তির ছাপ। তিনি আমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। মিতু, তিনি ডাকলেন, শোনো তো। আমি বের হয়ে এলাম। তিনি ভেতরের দিকে না এসে দরজার কাছেই দাঁড়িয়ে রইলেন। তুমি কি কিছু মনে করবে? তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন। রিনা তো ইদানিং খুবই এলোমেলো হয়ে গেছে, রান্নাটা ঠিকমতো হয় না, ঘরেও কেমন যেন একটা অগোছালো ভাব। তুমি তো বাড়িতেই থাকো, যদি একটু এসবের দিকে নজর দিতে, মানে তোমার পড়াশোনার ক্ষতি না করে। আমি তড়িঘড়ি বললাম, না না দুলাভাই, কি যে বলেন, আমি তো এমনিতেই আপনাদের কাছে ঋণী। আমি সব গুছিয়ে দেব, আর রান্নার দায়িত্বটা আমিই নিচ্ছি আজ থেকে। আপনি একদম চিন্তা করবেন না। দুলাভাইয়ের মুখে একটা স্বস্তির হাসি ফুটল। সেই হাসিটা ছিল খুব আন্তরিক, আবার কেমন যেন এক অন্য রকমের। তিনি আমার কাঁধে আলতো করে হাত রাখলেন। তুমি সত্যি খুব ভালো মেয়ে মিতু, তোমার আপু তোমার মূল্য বোঝে না, তিনি বললেন। তাঁর হাতের উষ্ণতা আমার কাঁধে একটা অদ্ভুত অনুভূতি জাগালো। সেটা হয়তো শুধুই কৃতজ্ঞতা ছিল, কিন্তু আমার দুরু দুরু বুকটা যেন বলতে চাইছিল অন্য কিছু। আমি মাথা নিচু করে শুধু বললাম, যাই দুলাভাই, আপনার দেরি হয়ে যাচ্ছে। আমি সেই দিন সংসারের ভার অনেকটাই নিজের কাঁধে তুলে নিলাম। দুপুর থেকে রাত পর্যন্ত আমার সময় কাটত পড়াশোনা আর ঘর গোছানোর মধ্যে। রাতে দুলাভাই যখন অফিস থেকে ফিরতেন, তখন আমি গরম গরম খাবার পরিবেশন করতাম। আপু রিনা তখনও খুব ক্লান্ত থাকত। প্রায়ই রাতের খাবারটা সে শুয়ে শুয়ে টিভিতে চোখ রেখে খেত, আর দুলাভাই বসতেন ডাইনিং টেবিলে। প্রথম প্রথম দুলাভাই আমাকে জোর করতেন তার সাথে বসতে, কিন্তু আমি লজ্জায় পারতাম না। বলতাম, আপনারা খান দুলাভাই, আমি পরে খাচ্ছি। কিন্তু একদিন তিনি জোর করলেন।
আরে এসো তো, তোমার আপুর তো কোনো ভ্রক্ষেপ নেই, তুমি একটু বসো আমার সাথে, একা খেতে ভালো লাগে না। সেই দিন থেকে আমি তার পাশে বসতে শুরু করলাম। আপু হয়তো ক্লান্তিতে বা অভ্যাসবশত ব্যাপারটা খেয়ালও করত না। কথা বলার সময় রাজীব দুলাভাই আমার দিকে এমনভাবে তাকাতেন যেন তিনি আমার ভেতরের সব কষ্ট বুঝতে পারছেন। তিনি আমার স্বপ্নের কথা জানতে চাইলেন, আমার বাবার অসহায়ত্বের কথা জানতে চাইলেন। যখন আমি কথা বলতে গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে যেতাম, তখন তার চোখ দুটি গভীর সমবেদনায় চিকচিক করে উঠত। তিনি একবার বললেন, মিতু, তোমার চোখ দুটো যেন অনেক কথা বলে, কিন্তু তোমার আপু সেসব দেখতে পায় না। তার এই কথাগুলো আমার অসহায়ত্বকে কেমন যেন একটা আশ্রয় দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না একজন দুলাভাইয়ের এমন মনোযোগ দেওয়াটা স্বাভাবিক কিনা। এরপর এক রাতে প্রবল বৃষ্টি শুরু হলো। সেদিন ঘরে সবাই ছিল। রাতে ইলেকট্রিসিটি চলে গেল। গরমে হাঁসফাঁস করছিলাম। আপু আর দুলাভাই তাদের ঘরে ছিলেন। আমি লণ্ঠন জ্বালিয়ে পড়ার চেষ্টা করছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। রাজীব দুলাভাই। মিতু ঘুম আসছিল না, তিনি আমার ঘরে ঢুকলেন। লণ্ঠনের মৃদু আলোয় তার মুখটা কেমন যেন মায়াবী লাগছিল। তিনি আমার খাটের পাশে একটা চেয়ার টেনে বসলেন। খুব গরম লাগছে তাই না, তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ দুলাভাই, আমি ফিসফিস করে বললাম। আপনারা ঘুমোচ্ছিলেন না? না, রিনা ঘুমিয়ে পড়েছে, তোমার চিন্তা হচ্ছিল। এই অন্ধকারে তোমার ভয় লাগে না? তিনি যখন আমার খুব কাছে বসেছিলেন, তখন আমার নিঃশ্বাস প্রশ্বাস কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠেছিল। আমাদের দুজনের মাঝে একটা ভারী নীরবতা ছিল, যা বাইরে বৃষ্টির শব্দের চেয়েও বেশি জোরে বাজছিল। তিনি হঠাৎই তার হাতটা আমার কাঁধ থেকে নামিয়ে আলতো করে আমার পিঠের ওপর রাখলেন। শোনো মিতু, তার গলাটা খুব নরম শোনালো। তুমি একদম একা নও, আমি সব সময় তোমার পাশে আছি। তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। পিঠের ওপর তার হাতের সেই উষ্ণতা, সেটা ছিল একটা অচেনা স্পর্শ। আমার শরীর কেমন যেন শিরশির করে উঠল। আমি জানি এই স্পর্শটার কোনো সামাজিক অনুমতি নেই, এটা ঠিক নয়, কিন্তু কেন যেন আমি সরতে পারছিলাম না। আমার পুরো শরীর কেমন যেন এক অন্য স্রোতে ভেসে যাচ্ছিল। কিন্তু আপু যদি জানে, আমি মিনতি করার মতো করে বললাম। তিনি আমার দিকে একটু ঝুঁকে এলেন। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার কানের কাছে এসে লাগল। রিনা কিছু জানতে পারবে না, আর সে জানলেও বুঝবে না। ও খুব সরল। মিতু, আমি তোমাকে সাহায্য করছি, কারণ তুমি খুবই নিষ্পাপ। এই বলেই তিনি তার অন্য হাতটা নিয়ে আমার থুতনিটা আলতো করে ধরলেন এবং আমাকে তার চোখের দিকে তাকাতে বাধ্য করলেন। আমি দেখলাম তার চোখে করুণা আর সহানুভূতির সাথে মিশে আছে এমন কিছু, যার কোনো নাম আমি দিতে পারছিলাম না। এক গভীর অপ্রাপ্তির আর গোপন চাওয়ার ইঙ্গিত। তার শরীর আমার দিকে একটু এগিয়ে এলো। আমার হৃৎপিণ্ড তখন এত জোরে লাফাচ্ছিল যেন মনে হচ্ছিল তা বুঝি আমার বুক ফেটে বেরিয়ে আসবে। আমার ভেতরে একটা তীব্র বিদ্রোহ দানা বাঁধছিল, কিন্তু আমার মস্তিষ্কের একটা অংশ তখন সেই মানুষটির কাছে নিজেকে সমর্পণ করতে প্রস্তুত হচ্ছিল, যে আমার সবচেয়ে কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছিলেন। এই প্রথমবার একজন দুলাভাইয়ের সেই সাহায্য করার আড়ালে থাকা অন্য চাওয়াটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। তিনি আমার থুতনি ধরেছিলেন, আর তার চোখের ভাষা আমাকে বলছিল, এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা থাকবে না, কিন্তু তা হবে শুধুই আমাদের দুজনের। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার হাতটা আমার থুতনি থেকে নেমে এলো এবং আমার কোমরের এক পাশে আলতো করে চেপে ধরল। সেই মৃদু চাপটা আমাকে জানান দিচ্ছিল, এইবার সম্পর্কের সীমাটা পার হতে চলেছে। আমার মনে হলো আমি যেন একটা ইমোশনাল ফাঁদে আটকা পড়ে গেছি। আমি প্রতিবাদ করতে পারছিলাম না, কারণ আমার বাবার অসহায় মুখ, আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলো যেন আমার মুখ বন্ধ করে দিচ্ছিল। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন সেই স্পর্শের গভীরে তলিয়ে যেতে চাইছিল। তিনি আমার কানের কাছে মুখ হেনে ফিসফিস করে বললেন, তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করো না মিতু? তার এই প্রশ্নটা ছিল যেন আমার ওপর এক চরম ব্ল্যাকমেল। আমি জানি তার বিশ্বাস আর সাহায্যের মূল্য এখন অন্যভাবে দিতে হবে, কিন্তু আমার এই অসহায় পরিস্থিতিতে তার এই ভুল ইশারা এবং শারীরিক সান্নিধ্য আমার কাছে যেন নিষিদ্ধ হলেও এক অনির্বচনীয় আকর্ষণ সৃষ্টি করছিল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু তার হাতের চাপটা আরও গভীরভাবে অনুভব করলাম। সেই রাতে বৃষ্টির শব্দে লণ্ঠনের মৃদু আলোয় আমাদের সম্পর্কে সেই গোপন অধ্যায়টা শুরু হলো, যে অধ্যায়ের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না,
ছিল শুধুই এক গোপন চাওয়ার বিনিময়। সেই রাতটা আমার জীবনের সব হিসেব পাল্টে দিল। আমি এখন রাজীব দুলাভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আর নিজের স্বপ্নের ভার বহন করছি, আর সেই সাথে বহন করছি এক অবৈধ সম্পর্কের গোপন দায়। এরপর কি ঘটেছিল, আপু কি জানতে পেরেছিল? আমাদের সেই নিষিদ্ধ সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছিল? জানতে হলে আমাদের সাথে থাকতে হবে।